রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারের নতুন একটা ক্লাস। আমি তোমাদেরকে একটু ক্লাস লিংকটা দিয়ে দিই, তারপরে আমরা শুরু করে দিব। খুবই ইম্পর্টেন্ট 4টা পরিচ্ছেদ আজকের ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব। সাউন্ড কম কেউ বলিও না, কারণ সাউন্ড আমি কমিয়ে দিছি। তোমরা আবার যখন আসবা তখন বাড়াই দিব। পরিচ্ছেদ কত হচ্ছে আজকে? 17 থেকে 19, 17, 18, 19, 20, 17 থেকে 20 টেলিগ্রামে দিয়ে দিই। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আজকে খেলা চলতেছে সম্ভবত। ওয়ালাইকুম সালাম নাবা। ওয়ালাইকুম সালাম নুসরাত জাহান। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। দ্রুত জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেব। ওয়ালাইকুম সালাম নুসরাত জাহান। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। দ্রুত জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেব। ওয়ালাইকুম সালাম নুসরাত জাহান। তোমরা সব ঠিক আছে। দেখো আচ্ছা, আমরা শুরু করে দিই। দেখো আজকে আমরা 4টা পরিচ্ছেদ পড়ব, বাংলা দ্বিতীয় 4টা পরিচ্ছেদ ইনশাআল্লাহ এক ক্লাসে শেষ করে ফেলবো। প্রথমটাই কি আমাদের শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ পরিচ্ছেদ নং 17। পরিচ্ছেদ নং 17 শব্দের শ্রেণী বিভাগ। এইটা তোমাদের অনেকের বলছিল যে ঝামেলা লাগে। এটা আজকে পর থেকে ইনশাআল্লাহ ঝামেলা থাকবে না, ঠিক আছে? ওকে। এরপরের পরিচ্ছেদ বিশেষ্য, এরপরে পরিচ্ছেদ সর্বনাম, এরপরে পরিচ্ছেদ বিশেষণ। সো এই 4টা পরিচ্ছেদই কি আমরা কি করব? এই 4টা পরিচ্ছেদ আমরা গিয়া সুন্দরভাবে ক্লিয়ার করব। আচ্ছা, সাউন্ড বাড়াই দিতেছি, ধরো। হ্যাঁ দাঁড়াও, তো আমি ইয়াটা বাড়াই। আচ্ছা দেখো, হ্যাঁ ঠিক আছে। প্রথমেই আমরা ইয়াটা যদি পড়ি যে শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগটা কি, এটা আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে প্রথম থেকে বলি, তাহলে কি বুঝতে পারবা। গতকালকে আমরা একটা বিষয় দেখছিলাম না, যারা যারা ছিলা বা এর আগেও গিয়া ক্লাস যারা যারা করছো, তো তোমাদেরকে একটা বিষয় বলছিলাম, সেটা যে
আমরা বিভিন্ন জিনিসের প্রকারভেদ বিভিন্ন ভাবে হচ্ছে গিয়া করতে পারি। বিভিন্ন জিনিসের প্রকারভেদ বিভিন্ন ভাবে করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে আমরা যদি মানুষের প্রকারভেদ করি তাহলে হচ্ছে কি আমরা কালো মানুষ সাদা মানুষ বলতে পারি, অর্থাৎ কালারের ভিত্তিতে। তারপর হচ্ছে লম্বা মানুষ খাটো মানুষ, অর্থাৎ খাটো বা সাইজের ভিত্তিতে। তো এইরকম হচ্ছে আমরা বিভিন্ন বিষয় বিভিন্ন ভাবে প্রকারভেদ করতে পারি। সেম শব্দটাও হচ্ছে কয়েক ভাবে প্রকারভেদ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে কি হবে উৎস বিবেচনায়। আমি যদি তোমাদেরকে হচ্ছে একটু আলাদাভাবে দেখাই যাতে হচ্ছে গিয়ে বুঝো। উৎস বিবেচনায় আমরা পড়ছিলাম না যে মানুষের প্রকারভেদ করা যায় হচ্ছে গিয়া মানুষ লম্বা না খাটো সাইজ বিবেচনায়। সেম শব্দকেও প্রকারভেদ করা যায় কিসে? উৎস বিবেচনা। শব্দকেও প্রকারভেদ কিসে করা যায়? উৎস বিবেচনা। শব্দকেও প্রকারভেদ কিসে করা যায়? উৎস বিবেচনায়। আমি তোমাদেরকে হচ্ছে একটু ভালোভাবে বুঝাই, দেখো। প্রথমত হচ্ছে গিয়া উৎস বিবেচনায় শব্দকে হচ্ছে গিয়া প্রকারভেদ করা যায়। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা বলতে পারি যে শব্দকে উৎস বিবেচনায় প্রকারভেদ করা যায়। তারপর হচ্ছে গিয়া কি শব্দের গঠন বিবেচনায় প্রকারভেদ করা যায়। শব্দকে কি গঠন বিবেচনায় প্রকারভেদ করা যায়। তারপর হচ্ছে গিয়ে কি শব্দের পদ বিবেচনায় প্রকারভেদ করা যায়। ফর এক্সাম্পল মানুষকে কালারের বিবেচনায় প্রকারভেদ করা যায়, সাইজের বিবেচনায় প্রকারভেদ করা যায়। ওইরকম যদি কেউ তোমাকে বলে শব্দকে কোন কয় বিবেচনায় প্রকারভেদ করা যায়, সেক্ষেত্রে তুমি বলবা 3 বিবেচনায় প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে গিয়ে উৎস, একটা হচ্ছে গিয়ে গঠন এবং একটা হচ্ছে গিয়ে পদ। ক্লিয়ার? ওকে, এখন আসো যে উৎস বিবেচনায় শব্দকে আমরা শ্রেণী বিভাগ করব বা শব্দকে হচ্ছে গিয়ে ভাগ করব। তাহলে উৎস এর আন্ডারে কি কি আছে? উৎস এর আন্ডারে হচ্ছে গিয়ে আছে হচ্ছে তৎসম শব্দ। উৎস এর আন্ডারে আছে কি? তৎসম শব্দ। উৎস এর আন্ডারে আছে হচ্ছে গিয়ে তৎসম শব্দ। উৎস এর আন্ডারে আছে হচ্ছে গিয়ে তদ্ভব শব্দ। ক্লিয়ার? তদ্ভব শব্দ। উৎস এর আন্ডারে বা উৎস এর মধ্যে আছে কি? দেশি শব্দ। এবং উৎস এর নিচে বা এর আন্ডারে কি আছে? উৎস এর আন্ডারে আছে হচ্ছে কি বিদেশি শব্দ। ঠিক আছে, অর্থাৎ উৎসকে 4 ভাগে ভাগ করা হয় বা উৎস 4 প্রকার। এক কথায় শেষ, উৎস 4 প্রকার। প্রথমত শব্দ 3 প্রকার: উৎস বিবেচনায়, গঠন বিবেচনায়, পদ বিবেচনায়। শব্দ 3 প্রকার: উৎস বিবেচনায়, গঠন বিবেচনায়, পদ বিবেচনায়। তারপর হচ্ছে গিয়া উৎস কয় প্রকার? 4 প্রকার: তৎসম, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা হচ্ছে এইরকম হচ্ছে পার্ট পার্ট করলাম। এখন আসো যে তদ্ভব শব্দ কত প্রকার। সরি না, আমরা হচ্ছে উৎস বিবেচনা দেখলাম। উৎস বিবেচনা হচ্ছে গিয়ে 4 প্রকার: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এই 4টা তো হচ্ছে আমরা দেখলাম। এখন আসো যে গঠন। গঠন অনুযায়ী যে শব্দকে প্রকারভেদ করা হয়, এইগুলা কত প্রকার? গঠন অনুযায়ী হচ্ছে গিয়ে 2 প্রকার, জাস্ট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে গিয়া কি গঠন অনুযায়ী কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গিয়া কি, একটা হচ্ছে গিয়া গঠন অনুযায়ী 2 প্রকার। একটা হচ্ছে গিয়া কি যৌগিক শব্দ, একটা হচ্ছে গিয়া কি যৌগিক শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ। আমরা বলতে পারি মৌলিক শব্দ এবং একটা বলতে পারি যৌগিক শব্দ অথবা সাধিত শব্দ, অথবা সাধিত শব্দ। ঠিক আছে, তারপর আসলে যে পদ বিবেচনায় কয় ভাগে ভাগ করা যায়? পদ বিবেচনায় 8 ভাগে ভাগ করা যায়। পদ বিবেচনায় 8 ভাগে ভাগ করা যায়। সেটা কি? একটা হচ্ছে গিয়া বিশেষ্য, একটা হচ্ছে গিয়া বিশেষ্য, তারপর হচ্ছে গিয়া কি সর্বনাম, বিশেষ্য, সর্বনাম, তারপর হচ্ছে গিয়া বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। ঠিক আছে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। তারপর হচ্ছে গিয়া কি ক্রিয়া, ক্রিয়া বিশেষণ।
ক্রিয়া, এরপরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, তারপর লাস্ট আর কি আছে, আর আছে ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, তারপর হচ্ছে গিয়া আর তিনটা অনুসর্গ, যোজক, আবেগ একসাথে। এরা হচ্ছে গিয়া ভাই ভাই অনুসর্গ, অনুসর্গ, যোজক এবং হচ্ছে গিয়া আবেগ। ঠিক আছে, আমরা যদি আবার একটু সামারাইজ করি যে শব্দকে ভাগ করা হয় কয় ভাগে। শব্দকে ভাগ করা হয় প্রথমত তিন ভাবে, একটা হচ্ছে উৎস, একটা হচ্ছে গঠন এবং একটা হচ্ছে গিয়া পদ। উৎস, গঠন এবং একটা হচ্ছে গিয়া পদ। উৎস তিন প্রকার, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। গঠন হচ্ছে গিয়া দুই প্রকার, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, এবং পদ হচ্ছে গিয়া সাত প্রকার, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক। বুঝতে পারছো? অনুসর্গ, যোজক। এখন আসো আমরা হচ্ছে গিয়া এইগুলার মেইনলি হচ্ছে তোমাদের বই থেকে যা যা পড়তে হবে ওইটা হচ্ছে আমি দেখাই দিতেছি। তারপর হচ্ছে আমরা ডিরেক্টলি এমসিকিউ সলভিং এ চলে যাব, আর কোন রকম কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তোমাদের মধ্যে এর পরের যে তিনটা আছে এই তিনটা খুবই সহজ, খুবই সহজ। ওকে, এই জায়গায় দেখো, এই যে প্রথমত হচ্ছে কি আমরা পড়েই ফেলছি এগুলা। এখন যেগুলা পড়তে হবে আমি বলি। তৎসম শব্দ কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত বাংলা ভাষায় শব্দে লিখিত চেহারার সংস্কৃতি ভাষার শব্দের অনুরূপ, সেগুলোকে ইয়া বলে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের বইয়ে এমসিকিউতে আসে যে শব্দে লিখিত চেহারার সংস্কৃতি ভাষার অনুরূপ, এটা এমসিকিউতে আসে। তাহলে তৎসম শব্দের এক্সাম্পল হিসেবে কি দেখো, পৃথিবী, আকাশ, অর্থাৎ তৎসম শব্দের এক্সাম্পল খুবই বড় বড়, গ্রহ, বৃক্ষ। ঠিক আছে, তারপর এইদিকে হচ্ছে আবার মনে করো যে বাংলাদেশের মধ্যে যদি ইয়া দেয় উদাহরণ দেয়, সেক্ষেত্রে হচ্ছে গণপ্রজাতন্ত্রী মহাপরিচালক সচিবালয়। ওকে, তারপর আসো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের উদাহরণও হচ্ছে গিয়ে সেম, মনে করো যে হাত, পা, কান, নাক, জিভ ইত্যাদি, অর্থাৎ ছোট ছোট, এর বিপরীত। তাহলে তৎসম শব্দ আমরা মনে রাখবো কিভাবে? তৎসম শব্দ হচ্ছে গিয়া সারা মহাবিশ্বের আন্ডারে যদি চিন্তা করো তাহলে হচ্ছে গিয়া সূর্য, গ্রহ, পৃথিবী, নক্ষত্র। তারপর বাংলাদেশেও যদি ইয়া করে তাহলে হচ্ছে গিয়া সচিবালয়, মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি মাথায় রাখবা। তদ্ভব শব্দ হচ্ছে গিয়া তৎসম থেকে খুবই ছোট, সেটা হচ্ছে গিয়া হাত, পা, কান, নাক, জিভ ইত্যাদি। এখন দেখো দেশি শব্দ আর বিদেশি শব্দ। দেশি শব্দ যেগুলো হচ্ছে গিয়ে দেশে ব্যবহার করা হয়, কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি ইত্যাদি। এবং বিদেশি শব্দ যেটা, এটা হচ্ছে গিয়া বিদেশে যে শব্দগুলা ব্যবহার করা হয় বাট আমরা হচ্ছে গিয়া ব্যবহার করে ফেলে, এইটা হচ্ছে গিয়া কি বিদেশি শব্দ। বুঝতে পারছো? দেখো বিদেশি শব্দের এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই, বিদেশি শব্দ হচ্ছে কি আমি বলতে পারি, হ্যাঁ দেখো বিদেশের যে শব্দগুলো আমি যদি একটু ভালো করে তোমাদেরকে একটু বড় করেই দেখাই, সমস্যা নাই। উপরে চলে গেল। বিদেশি শব্দের এক্সাম্পল হচ্ছে সহজেই হচ্ছে যদি আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে বিদেশি শব্দের এক্সাম্পল হচ্ছে আমি বলি ওই যে দেখো হারাম, আল্লাহ, হালাল, হজ, জাকাত ইত্যাদি, অর্থাৎ আরবি টাইপের যে শব্দগুলা এগুলা হচ্ছে কি বিদেশি শব্দ। যেমন মনে করো যে জাকাত, এটা কিন্তু আরবি টাইপের, কারণ এটা হচ্ছে কি আমরা ওই যে রমজানের জাকাত, ঈদের জাকাত। তারপর ঈদ, এটা কিন্তু আরবি শব্দ। তারপর হচ্ছে কি উকিল, আরবি শব্দ। আবার আমরা যে লিখি কলমটাও কিন্তু আরবি শব্দ। ঠিক আছে, নগদ, বাকি, এগুলো সবই আরবি শব্দ, এগুলা কি বিদেশি শব্দ। বুঝতে পারছো? ওকে,
এখন আসো আমরা হচ্ছে এই জায়গা থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা দেখি। বইয়ের যে এমসিকিউ গুলা, এই চ্যাপ্টারটা একটু তোমাদের কঠিন লাগতে পারে, বাট পরের তিনটা পানির মতো সহজ। দেখো প্রথমেই আমরা উৎস বিবেচনা শব্দকে কয় ভাগে ভাগ করতে হয়, বলো কয় ভাগে? উৎস বিবেচনা শব্দকে কয় ভাগে ভাগ করতে হয়? ঠিক আছে, এটা বলো, উৎস বিবেচনা শব্দকে কয় ভাগে ভাগ করতে হয়? উৎস বিবেচনা শব্দকে কয় ভাগে ভাগ করতে হয় বলো তো? ওকে ওকে, ভেরি গুড। উৎস বিবেচনায় শব্দকে হচ্ছে গিয়া তিন ভাগে ভাগ করতে হয়, আমরা সবাই দেখলাম। এই চার ভাগে বলছো, আচ্ছা চার ভাগে কি, হ্যাঁ সরি সরি, চার ভাগে, চার ভাগে আমি জানি। তিন হচ্ছে গিয়া ইয়া বলে তারপর আমাকে ঝামেলা লাগিয়ে দিয়েছিল। তিন বলছিল কে? জান্নাতুল মুবাশশিরা সম্ভবত বলছিল, কমেন্ট কেটে ফেলছি, চালাক আছে। তাহলে হচ্ছে গিয়া কি, তৎসম তদ্ভব দেশি বিদেশি চার ভাগে। তাহলে একের খ, নিচের কোনটি তৎসম শব্দ? তাহলে তৎসম শব্দ মানে কি বড় বড় জিনিসগুলা না? তাহলে কুড়ি কি বড় না? কলম তো আরবি শব্দ বা বিদেশি শব্দ, পাখি তো ছোট, গ্রহ নক্ষত্র তারা এইগুলা হচ্ছে গিয়া তৎসম শব্দ। তৎসম মানে বড় বড় শব্দ, তদ্ভব মানে ছোট ছোট শব্দ। কোন শ্রেণীর বাংলা কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ? আমি তোমাদেরকে বাংলা, কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ আমি তোমাদেরকে দাগাইয়া দিছিলাম। ওই যে বলছিলাম না, এটা কোথায় দাগাই দিছিলাম? এটা হচ্ছে গিয়া তৎসমতে দাগাই দিছিলাম। তাহলে বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ হচ্ছে গিয়া তৎসম শব্দ। বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ হচ্ছে গিয়া কি? তৎসম শব্দ। ঠিক আছে, 4 নম্বরটা দেখো, গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত হয়, যথা গঠন বিবেচনায় মৌলিক এবং যৌগিক, উৎস বিবেচনায় তৎসম তদ্ভব দেশি বিদেশি। তারপর দেখো পদ বিবেচনা শব্দ কত প্রকার? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। তারপর হচ্ছে গিয়া অনুসর্গ, যোজক, আবেগ। কয় প্রকার বলতো? অনুসর্গ, যোজক, আবেগ 8 প্রকার। তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে গিয়া আমাদের 8 প্রকার। কোনটি পদের নাম নয়? কোনটি পদের নাম নয়? এই জায়গা থেকে তোমরা একটা বিষয় একটু যদি আনসার নাও জানো, তাহলে দেখো এই জায়গায় আবেগ, অনুসর্গ, যোজক এইগুলা এক কোয়ালিটির না, একসাথে না, বাট পদানুটা হচ্ছে আলাদা, এর জন্য পদানু। এরকম মনে রাখতে পারো বা এরকম আনসার করতে পারো। যার মাধ্যমে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে বাংলা দ্বিতীয় এর হচ্ছে গিয়ে 17 নং পরিচ্ছেদ শেষ। এরপরে যে পরিচ্ছেদ গুলো, এগুলো খুবই ইজি। বিশেষ্য, বিশেষ্যটা কি? যে শব্দ দিয়ে প্রাণী, ব্যক্তি, স্থান, বস্তুর ধারণা, নাম, গুণ, হ্যান ত্যান বুঝায়। অর্থাৎ বিশেষ্য মানে হচ্ছে গিয়া নাউন, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। বিশেষ্য মানে নাউন, বিশেষ্য, সর্বনাম মানে প্রোনাউন, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যে শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা, গুণের নাম বোঝায় তাদেরকে বিশেষ্য বলে। যেমন নজরুল একজনের নাম, বাঘ একটা নাম, ঢাকা নাম, ইট নাম, ভোজন নাম, সততা ইত্যাদি হ্যানতেন। কোনো কিছু নাম বুঝাইছে মানেই হচ্ছে গিয়া বিশেষ্য। এখন যদি বলে চ্যাং চুং পাং, তাহলে এটা কিন্তু বিশেষ হবে না। ঠিক আছে, ওকে ওকে ওকে। এখন দেখো বিশেষ্যের শ্রেণী বিভাগ, বিশেষ্যের প্রকারভেদ আর কি। শ্রেণী বিভাগ মানে বিশেষ্য কত প্রকার? বিশেষ্য হচ্ছে গিয়া 6 প্রকার, ইম্পর্টেন্ট, যাইগুলা মার্ক করবে ইম্পর্টেন্ট। বিশেষ্য 6 প্রকার মধ্যে নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। এই 6 প্রকার, 6 প্রকার, এটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে, বিশেষ্য 6 প্রকার, তেরছে না।
কারণ আসলে নাম বিশেষ্য, নাম বিশেষ্য মানে কি, বিশেষ্য মানে কোনো কিছুর নাম, আবার নাম বিশেষ্য মানে যে বিশেষ্য দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। ঠিক আছে, তাহলে নাম বুঝাইতে পারে, ব্যক্তির নামও বুঝাইতে পারে, স্থানের নামও বুঝাইতে পারে, কোনো কাল বা কোনো দিনের নামও বুঝাইতে পারে, বা সৃষ্টির নামও বুঝাইতে পারে, কোনো একটা কিছু সৃষ্টি করা হয়েছে। ব্যক্তির নাম হিসেবে ওই যে আব্দুল হাবিব, সজলতা, শম্পা, চম্পা ইত্যাদি। স্থান কোন একটা জায়গার নাম যদি বুঝায়, এটা হচ্ছে গিয়া স্থান নামক, স্থান নাম বিশেষ্য। তাহলে ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি। কাল নাম কোন একটা দিনের নাম যদি বুঝায়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, সোমবার, জানুয়ারি, রমজান। সৃষ্টি নাম কোন একটা কিছু তৈরি করা হয়েছে, গীতাঞ্জলি বানানো হয়েছে না, ইত্তেফাক বানানো হয়েছে, সঞ্জিতা বানানো হয়েছে। তো এইটা হচ্ছে কি আমাদের নাম বিশেষ্য। জাতি বিশেষ্যটা কি, যে বিশেষ্য দ্বারা কোন একটা জাতকে বোঝায়, মানুষ একটা জাত, গরু একটা জাত। তাহলে এই যে দেখো, মানুষ জাত, গরু জাত, ছাগল, ফুল, হ্যান ত্যান, জাতকে যদি বুঝায় তাহলে এটা হচ্ছে গিয়া কি জাতি বিশেষ্য। নদী একটা জাত, সাগর জাত, পর্বত জাত। বস্তু বিশেষ্য, যে বিশেষ্য তার কোন একটা বস্তুকে বোঝানো হয়, ইট বস্তু, লবণ বস্তু, আকাশ, টেবিল, হ্যাঁ, কোন একটা বস্তুকে বুঝাইছে মানে বস্তু বিশেষ্য। সমষ্টি বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা সমষ্টিবাচক কোনো কিছুকে বোঝানো হয়, মানে অনেক জিনিস এক জায়গায়, এইটা হচ্ছে গিয়ে বোঝানো হয়, এটা হচ্ছে গিয়ে সমষ্টিবাচক। জনতা কিন্তু একা একা হয় না, সারা বাংলাদেশের আম জনতা মিলেই কিন্তু সরকারকে নামাইছিল, এইরকম আমরা বলি। সো আম জনতা মানে কি সারা বাংলাদেশের মানুষ, জনতা কিন্তু একজন হয় না, সমষ্টি, এজন্যই জনতা। জনতা মানে কি সমষ্টি। পরিবার কি একজনের পরিবার হয়, একজনের পরিবার বলে যে কয়জনের পরিবার বলে কি একজনের পরিবার না। পরিবার মানে অনেক জনের সমন্বয় হয়, অনেক জনের সমষ্টিত হয়, দ্যাট মিন্স সমষ্টি বিশিষ্ট। উদাহরণ হচ্ছে পরিবার। ঝাঁক, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, অনেকগুলা পাখি। বাহিনী, সেনাবাহিনী, একজন সেনাবাহিনী না কিন্তু অনেক সেনাবাহিনী। মিছিল, একজন কিন্তু নিয়ে নামে না, অনেকজন নিয়ে নামে। ঠিক আছে, তাহলে সমষ্টি বিশিষ্ট মানে যে বিশেষের মাধ্যমে অনেক কিছু বা অনেক মানুষকে বোঝানো হয় তাকে সমষ্টি বিশেষ্য বলে। গুণ বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো গুণ বোঝানো হয় তাদেরকে গুণ বিশেষ্য বলে। সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, পুরুত্ব, হ্যান ত্যান ইত্যাদি। দীনতা, ধৈর্য, ধৈর্য। তারপর কি, তারপর হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়া বিশেষ। এই সাউন্ড কি এখন ঝামেলা বলো তো? সাউন্ডের সিক্রেট পেয়ে গেছে, আর ঝামেলা হবে না। এখন সাউন্ডের ঝামেলা কিনা বললো। ক্রিয়া বিশেষ্য কি, যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, অর্থাৎ যে বিশেষ্য দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, বা কোনো কাজের নাম বোঝায়। বুঝছো, এই যে ভোজন, খাওয়াও কিন্তু একটা কাজ। মানুষ করে না যে কাজ কাম নাই খালি খায়, তাহলে এই খাওয়া কিন্তু একটা কাজ, ভোজন। শয়ন, করা, করানো, পাঠানো, হওয়া, হওয়ানো, এইগুলো হচ্ছে কি আগে আমাদের জাতি বিশেষ্য, সরি ক্রিয়া বিশেষ্য। এখন চলো খুবই সুন্দরভাবে সলভ করে ফেলি। যে কোনো শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে, তাকে হচ্ছে গিয়া বিশেষ্য। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি, সাউন্ডের সিক্রেট পেয়ে গেছি, শেষ, আর ঝামেলা হবে না। হুদাই আমি এত টাকা দেখে মাইক্রোফোনটা কিনে আনলাম, যে জায়গা হচ্ছে মাইক্রোফোন ছাড়াই হচ্ছে তোমরা সাউন্ড ক্লিয়ার শুনতেছো। যাই হোক, পয় লাগবে। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলা হয়, বিশেষ্য। যে শব্দ দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কি বলা হয়, কাজের নাম মানে ক্রিয়া বিশেষ্য। কোন একটা অনেক মানুষের সমন্বয় গঠিত হইলে সমষ্টি বিশেষ্য হইতো। যদি অনেক কোন একটা বস্তু বুঝাইতো, ইট পাথর, তাহলে যে বস্তু বিশেষ্য হইতো। যদি কোনো গুণ বুঝাইতো, ধৈর্য, সরলতা, তাহলে গুণ বিশেষ্য হইতো। কাজের নাম বুঝাইছে, দ্যাট মিন্স ক্রিয়া বিশেষ্য। পঠন কোথায় পাইলে না বা? পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? পঠন তো কোনো জায়গায় নাই, নাকি গঠন লিখতে যাচ্ছিলা? পদ্মা কোন জাতীয় নামে, তাহলে পদ্মা কি, পদ্মার দ্বারা তুমি কি পদ্মা নদীর কিনারা এটা মনে করো না? তো এইটা হচ্ছে কি স্থান বুঝায়, নির্দিষ্ট একটা জায়গা বুঝায়, স্থান বিশেষ্য। জাতি বিশেষের উদাহরণ কোনটা? জাতি মানে হচ্ছে গিয়া এক এক জাত, মানুষ একটা জাত, কুকুর একটা জাত। ঠিক আছে, তো ওই জায়গা থেকে জাতি বিশেষের উদাহরণ কোনটা? আকাশ, নদী, পদ্মা, নাকি হিমালয়? জাতি বিশেষের উদাহরণ হচ্ছে গিয়া কি নদী, অর্থাৎ নদী হচ্ছে একটা জাত। বুঝতে পারছো? বলতে পারো যে ভাই নদী কিভাবে জাত হইল? প্রথমে হচ্ছে গিয়া হিমালয় মানে এক জায়গাকে বুঝায়, এবং পদ্মা মানে জাস্ট পদ্মা নদীকে বুঝায়। বাট নদী মানে কিন্তু পদ্মা, মেঘনা, যমুনাকেও বুঝায়। ঠিক আছে, তাইলে কি নদী জাত না?
তুমি মনে করো মানুষ বললে এক জাত, তাহলে তুমি ওই যে ওয়েস্ট ইন্ডিজের যে কালো মানুষ ওকেও কি তোমার এই জাতের ভিতরে নিবা না? আবার হচ্ছে গিয়া ইংল্যান্ডের যে সাদা মানুষ ওকেও তো এর ভিতরে নিবা। ঠিক আছে, জাস্ট যদি জাত বোঝায়। নদীর একটা জাত হচ্ছে গিয়া পদ্মা, বাট খালি পদ্মা কিন্তু আবার জাত না। তাহলে নিচের কোন বিশেষ উদাহরণ, কোনটি বিশেষ জাতি বিশেষ উদাহরণ? নদী। আর আকাশ তো একটাই, একাই একাই থাকে। আকাশের মধ্যে কি আবার পাট পাট আছে নাকি? আকাশের কোনো জাত নাই। বুঝতে পারছো? এরপর দেখো নিচের কোনগুলো সমষ্টি বিশেষের উদাহরণ। সমষ্টি বিশেষ মানে কি? অনেকগুলার সমন্বয়। তাহলে সমষ্টি বিশেষ কি হবে? সমষ্টি বিশেষ হচ্ছে গিয়া, দেখো পরিবার ও মিছিল। পরিবার অনেক মানুষের সমন্বয় গঠিত হয়, মিছিল অনেক মানুষের সমন্বয়। নদী সাগর কিন্তু সমষ্টি বিশেষ না। এগুলো হচ্ছে গিয়া আমরা দেখে ফেলছি উপরই। গুণ বিশেষের উদাহরণ কোনটা? সততা। ভোজন এটা গুণ বিশেষ না, এটা হচ্ছে কাজ একটা। বাহিনী এটা সমষ্টি বিশিষ্ট। ঠিক আছে, গুণ বিশেষের উদাহরণ হচ্ছে কি? সততা। নিচের কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ্য? নাম বিশেষ্য কোনটা? নাম বিশেষ্য হচ্ছে কাল নাম শ্রেণী। কাল নাম মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা বুঝায়, সরি নির্দিষ্ট একটা কাল বুঝায় বা সময় বুঝায়। তাহলে এই জায়গায় সময় কি বুঝাচ্ছে? পবন না, আকাশ না, হিমালয় না, বৈশাখ। বৈশাখ কেন সময় বুঝাচ্ছে? বৈশাখ দ্বারা আমরা নির্দিষ্ট একটা মাস বলি, ওই মাসে হচ্ছে অনেক কিছুই হয়। ওই যে হচ্ছে বৈশাখের হচ্ছে বৈশাখের বৃষ্টি হয়, বাতাস হয়, আকাশ গর্জন হয়। তো এটা হচ্ছে কি, এর মাধ্যমে আমাদের পরিচ্ছেদ শেষ। এখন আসো আমাদের পরিচ্ছেদ সর্বনাম। সর্বনাম, এই যে আমরা বিশেষ্য দেখলাম না এতক্ষণ, এখন সব জায়গায় বিশেষ্য হচ্ছে গিয়া ইউজ হয় না। বলতে বিশেষ্য বলে যে আমি হচ্ছে সব জায়গায় ব্যবহার হব, আমার ভাল লাগে না। আমার একজন অ্যাসিস্ট্যান্ট যদি থাকতো ওই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আর একটু ভালো হতো। তো বিশেষ্য কি করছে? তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার হিসেবে সর্বনামকে রাখছে। তাহলে বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তার নামই সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তার নামই সর্বনাম। ঠিক আছে, সর্বনাম। তারপর হচ্ছে আর কোনো কিছু লাগবে না। এই জায়গায় একটা এক্সাম্পল একটু দেখলে বুঝবা। শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করতো, তাই সে পরীক্ষায় ভালো করছে। এই জায়গায় এই যে সেটা বলছে না, কাকে বলছে? শিমুলকে বলছে। শিমুলকে বুঝেছে, সেটাই হচ্ছে কি, সেটাই কি কি বলছিলাম? সর্বনাম। ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না। এখন আসো বিশেষের প্রকার ভেদটা একটু দেখো। জায়গায় 5টা দেওয়া আছে না? বিশেষের প্রকারভেদ। বিশেষ্যকে 9 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? বিশেষ্যকে 9 ভাগে ভাগ করা হয়। ব্যক্তি বিশেষ্য, সরি আমি বিশেষ্য কেন বলতেছি, সর্বনাম বলবো। ব্যক্তি বাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নবাচক সাপেক্ষ সর্বনাম, পারস্পরিক সর্বনাম, সকলবাচক সর্বনাম। অনেকগুলা সর্বনাম। বাট খুশির খবর হচ্ছে একটা তোমার মুখস্থ করতে হবে না, কারণ তোমাকে বলবে না যে নিচের সর্বনাম গুলো কি লিখো। তোমার জাস্ট হচ্ছে বুঝতে হবে যে আত্মবাচক কি, অনির্দিষ্ট সর্বনাম কি, ব্যক্তিবাচক সর্বনাম কি। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট সব থেকে বেশি 9 প্রকার, এটা হচ্ছে এক্সামে আসবে। ঠিক আছে, এখন আসো ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম 3 ধরনের: বক্তা, শ্রোতা, অন্য পক্ষ। বক্তা হচ্ছে গিয়ে আমি, আমরা, আমাদের। শ্রোতা হচ্ছে গিয়ে তুই, তোমরা। মনে করো আমি যে কথা বলতেছি, আমি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনামের বক্তা। তোমরা যে কথা শুনতেছো, তোমরা হচ্ছে গিয়া ব্যক্তিবাচক সর্বনামের শ্রোতা পক্ষ। তোমার বাসায় হঠাৎ যদি তোমার রুমে কেউ যদি আসে, এসে পানি টানি খায় বা দেখতেছে তুমি ক্লাস করতেছো, এবং উনি যদি আমার কথা শুনেন, তাহলে উনি হচ্ছে অন্য পক্ষের সর্বনাম। বলতে ওনার খেদে কোনো কাজ নেই, আমাদের কথা শুনতে আসছে। ঠিক আছে, ওকে। এখন আসলে যে আত্মবাচক সর্বনাম, কর্তা অর্থাৎ তুমি নিজেই কোনো কাজ করছো, এটা তুমি জোর দিয়ে বলতেছো, এইটা হচ্ছে গিয়া আত্মবাচক সর্বনাম। অর্থাৎ কনফিডেন্সের সাথে বলতেছো, সে নিজে অঙ্কটা করছে। বুঝতে পারছো? নির্দেশক সর্বনাম দ্বারা, যে নির্দেশক সর্বনাম মানে যে সর্বনাম দ্বারা, সর্বনাম মানে কি, যে বিশেষে পরিবর্তে ব্যবহৃত যে নাম তাকে বলে সর্বনাম। তো এখন হচ্ছে গিয়া নির্দেশক সর্বনাম মানে কি, যে সর্বনাম দ্বারা নির্দিষ্ট কোন একজন মানুষকে বোঝানো হয়। এই যে তুমি বললা যে ইনি চুরি করছে, তাহলে নির্দিষ্ট একজন মানুষকে তুমি ইঙ্গিত করে দেখাইছো। তো
তুমি যদি বলো চুরি করছে, তোমাকে বলবে কে চুরি করছে। তুমি বললা ইনি চুরি করছে, বা সে চুরি করছে, বা তুই চুরি করছিস। তাহলে এই যে নির্দিষ্ট ইনি সে তুই দিয়ে বললা, এটা হচ্ছে গিয়া কি নির্দেশক সর্বনাম। দেখো এই এরা এরা ইনি দূর নির্দেশক হচ্ছে গিয়া ও ওই ওরা উনি। অনির্দিষ্ট সর্বনাম, তুমি মনে করলা যে চুরি করছে এইটা বলছো, এখন জিজ্ঞেস করলো কে চুরি করছে, তুমি বললা কেউ চুরি করছে। তাহলে তুমি কি কেউ বলে কি কাউকে নির্দেশ করছো? তুমি জানো না, বুঝছো? এজন্য কেউ বলছো, তো এটা হচ্ছে কি অনির্দিষ্ট সর্বনাম। কেউ হারিয়ে গেছে, কোথাও কিছু হারিয়ে গেছে, কিছু। ঠিক আছে। প্রশ্নবাচক সর্বনাম মানে যে সর্বনামটা প্রশ্ন করা হয়, কি দিয়ে ভাত খায়, কে ভাত খায়, কারা ভাত খায়, কাকে ধরে নিয়ে গেছে, কার জামা হারাইছে, কি দিয়ে ভাত খায়, এটা হচ্ছে কি আমাদের প্রশ্নবাচক সর্বনাম। না বা ভাইয়া ম্যাচ শুরু হয়ে গেছে, লাইফের ম্যাচ শুরু হয়ে যাবে না বা, বেশি দেরি নাই, একটু ওয়েট করো, টেস্টের পরেই তোমার জীবনের ম্যাচ শুরু হয়ে যাবে। প্রশ্নবাচক সর্বনাম গেল। এরপর হচ্ছে কি কি সাপেক্ষ সর্বনাম, একজনের সাপেক্ষে আরেকজন। মনে করো আমি বললাম যে আমার বয়স হচ্ছে গিয়া 5 বছর, আমার বন্ধুর বয়স হচ্ছে গিয়া 10 বছর, আমার বন্ধুর সাপেক্ষে আমি হচ্ছে গিয়া 5 বছরের ছোট। এই যে একজনের সাপেক্ষে আরেকজন, এটা হচ্ছে গিয়া সাপেক্ষ সর্বনাম। তাইলে কি তার সাপেক্ষে আমার বয়স ছোট, এই যে আমি বলি না তার, বা বহু বচন হলে তারা, যারা, যে, সে, যে কাজ করে সেই ফল পায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে সাপেক্ষ সর্বনাম। পারস্পরিক সর্বনাম বলতে নিজেদের মধ্যে, পরস্পরের মধ্যে দুই পক্ষের সহযোগিতা ছাড়া নির্বাচিত, অর্থাৎ হচ্ছে গিয়া যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট, যে সর্বনাম দ্বারা পরস্পর বুঝায়, নিজেদের মধ্যে বুঝায়, সেটা হচ্ছে গিয়া পারস্পরিক সর্বনাম। সকল বাচক সর্বনাম, যে সর্বনাম দ্বারা সবাইকে বুঝায় বা সবকিছু বুঝায়, তাদেরকে কি বলে? সকল বাচক সর্বনাম। ফর এক্সাম্পল কি? ব্যক্তি, বস্তু, সরি, এক্সাম্পল হচ্ছে গিয়ে সবাই, সকলে, সকলকে ইত্যাদি। ক্লাস আরো পরে দিলে কিভাবে হবে? মোরাল স্টোরি। এরপর হচ্ছে গিয়া অন্যবাচক সর্বনাম, সবাই তো এই টাইমে হচ্ছে গিয়া মোটামুটি ইয়াই থাকে, বাসার টিউশন টিউশন থাকলে শেষ করে এখন পড়তে বসে। দেখো অন্যবাচক সর্বনাম দ্বারা যেই সর্বনাম দ্বারা অন্য কাউকে বোঝানো হয়, অন্যবাচক সর্বনাম, অমুক তমুক ইত্যাদি। তো এখন আনসার হচ্ছে ইয়া করি, তাহলে হচ্ছে কি বুঝতে পারবা। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত যে নাম, তাকেই বলা হয় সর্বনাম। সর্বনামকে মোট 9 ভাগে ভাগ করা হয়। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? ভালোভাবে বুঝো, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? ব্যক্তিবাচক সর্বনাম মানে হচ্ছে গিয়া একজন, মানে হচ্ছে গিয়া অনির্দিষ্ট সর্বনাম, উনি মানে নির্দিষ্ট সর্বনাম, আর স্বয়ং মানে হচ্ছে গিয়া ওই যে ইয়া বলছিলাম, এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম। আর হচ্ছে গিয়া ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে গিয়া আমি, আমি, আমরা, এটা হচ্ছে গিয়া ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে। কর্তা নিজেই কাজটি করছে, এটা কি জোরালো ভাবে, ওই যে সে নিজে নিজেই অঙ্কটা করলে, এটা হচ্ছে কি আত্মবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটা? একটা সাপেক্ষে আরেকটা থাকবে, একটার বিপরীতে একটা থাকবে, এক কথা শেষ। যে এর বিপরীতে সে আছে। নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে, অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কি বোঝা হয়? এটা হচ্ছে কি অনির্দিষ্ট ব্যক্তি বোঝাইলে অনির্দিষ্ট সর্বনাম। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ কাছেও বলে দূরেও বলে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে কি নির্দেশক সর্বনাম। ওই যে লাস্টে বললাম না, নির্দেশক সর্বনামে বলে ইনি, কাছে থাকলে ইনি, দূরে থাকলে উনি, কাছে থাকলে এটা, দূরে থাকলে ওটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এরপর দেখো বিশেষ্য সর্বনাম, বিশেষণ। লাস্ট আমাদের পরিচ্ছেদ বিশেষণ। বিশেষণ মানে যেই শব্দ দ্বারা কোনো একটা ভালো কিছু বোঝানো হয়, অর্থাৎ গুণ বোঝানো হয়, ভালো কিছু না, গুণ বোঝানো হয়, দোষ বোঝানো হয়, সংখ্যা বোঝানো হয়, তাকেই হচ্ছে গিয়ে বিশেষণ বলে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যেটা। বুঝতে পারছো? এখন দেখো বিশেষণের মধ্যে কি কি বিশেষণ আছে। বিশেষণের মধ্যে আছে হচ্ছে গিয়ে বর্ণবাচক বিশেষণ।
বর্ণবাচক বিশেষণ মানে কোনো কিছুর রং। সবুজ মাঠ, এটা এক ধরনের বর্ণ। লাল ফিতা বর্ণবাচক বিশেষণ। তারপর হচ্ছে গিয়া এখানে নীল, অর্থাৎ যে বিশেষণ দ্বারা রং বা টাইপের কোনো কিছু বোঝায়। গুণবাচক বিশেষণ, যে বিশেষণ দ্বারা গুণ টাইপের কোনো কিছু বোঝায়। যদি আমি আমার ভাষায় বলি, যে সংজ্ঞা তো দিয়ে দেওয়া হয়েছে, সংজ্ঞা দেখে তো লাভ নেই, সংজ্ঞা পড়াইলে তো হচ্ছে গিয়া ইয়াই, সংজ্ঞা তো আসবেও না, রিটেন তো আসবেও না এই জায়গা থেকে। আর হচ্ছে গিয়া তোমাদের মেইনলি হচ্ছে গিয়া বোঝানোর দায়িত্ব। বুঝতে পারছো? এখন দেখো, গুণবাচক বিশেষণ মানে যে বিশেষণ দ্বারা গুণ বোঝায়। মনে করো যে ঠান্ডা পানি, এটা হচ্ছে একটা গুণ। তারপর হচ্ছে গরম পানি হতে, এটা তার একটা গুণ। তারপর হচ্ছে গিয়ে সে চালাক, এটা হচ্ছে গিয়ে একটা গুণ। পানিটা ঠান্ডা, এটা হচ্ছে গিয়ে একটা গুণ। ঠিক আছে? যে বিশেষণ দ্বারা গুণবাচক কোনো কিছু বোঝায়। অবস্থাবাচক, যে বিশেষণ দ্বারা অবস্থা বোঝায়, কোনো কিছুর অবস্থা বোঝায়। এখান থেকে চলন্ত ও তরল অবস্থাবাচক, অর্থাৎ ট্রেনটি চলতেছে, চলন্ত ট্রেন। ঠিক আছে? ট্রেন তো চলতেছে, অবস্থা বুঝাইছে না? ট্রেনটি থেমে আছে, অবস্থাবাচক। বুঝতে পারছো? ক্রমবাচক, যেই বিশেষণটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আমরা এরকম বলি না 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা, তো এইটা হচ্ছে গিয়া কি, এটা হচ্ছে গিয়া ক্রমবাচক। তো 1 টাকা 8 দিন, 1 দিন 2 দিন 3 দিন, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যা হবে। সংখ্যা থাকলে ক্রমবাচক দিয়ে দিবা, এইটার কোনো কম্পিটিটর বা কোনো ইয়া নাই, ঝামেলা হবে না। পূরণবাচক সর্বনাম, যে বিশেষণ দ্বারা পূরণ সংখ্যা বোঝায় তাকে পূরণবাচক সর্বনাম বলে। পূরণ টাইপের যদি কোনো কিছু বোঝায় সেটা হচ্ছে গিয়ে পূরণবাচক সর্বনাম। ওই যে বলে না 24তম, অর্থাৎ এক কথা হচ্ছে তম টাইপের কোনো কিছু বুঝাইলে এটা হচ্ছে গিয়া পূরণবাচক সর্বনাম। পরিমাণবাচক সর্বনাম মানে যে সর্বনাম দ্বারা কোনো কিছুর পরিমাণ বোঝায়। 1/2 কেজি চাল, 2 কেজি ডাল, 3 কেজি আলু, 4 কেজি মশলা, অনেক লোক, এখানে 1/2 কেজি। ঠিক আছে? উপাদানবাচক সর্বনাম মানে যে সর্বনাম দ্বারা, উপাদানবাচক সর্বনাম, সরি আমি সর্বনাম কেন বলতেছি, বিশেষণ মানে যে বিশেষণ দ্বারা কোনো কিছুর উপাদান বোঝায়। পাথরের মূর্তি মানে আমরা কি জানি যে এর উপাদান হচ্ছে পাথর। মাটির মূর্তি মানে কি আমরা জানি, এর উদাহরণ হচ্ছে গিয়া মাটি। প্রশ্নবাচক বিশেষণ মানে যে বিশেষণ দ্বারা প্রশ্ন করা হয় বা প্রশ্ন টাইপের কোনো কিছু বোঝায়। এক কথায় লাস্টে প্রশ্নবাচক কোনো কিছু থাকলে এটা প্রশ্নবাচক বিশেষণ, সর্বনাম বিশেষণ। নির্দিষ্টবাচক বিশেষণ মানে যে বিশেষণ দ্বারা নির্দিষ্ট কোনো বোঝায়। আমি আজকেই আসবো, নির্দিষ্ট বলছে, আমি কবে আসবো জানি না, এটা হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম। ঠিক আছে? এই যে এই দিনেই আমি আসবো, সেই সময়, আমরা যখন ছোট ছিলাম সেই সময় অনেক ভালো ছিল, এই যে নির্দিষ্ট করে বলছে না, এখানে এই সেই নির্দিষ্টবাচক। ভাববাচক বিশেষণ মানে যেসব বিশেষণ দ্বারা হচ্ছে গিয়া কোনো কিছু একটা ভাব জমানো, ভাব প্রকাশ পায়। ওই যে কি অবস্থা তোমার, কেমন আছো, এটা ভাব প্রকাশ পাইছে না? কি তোমার দিনকাল কেমন যাচ্ছে, এই যে দেখো খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে। ভাববাচক, বা তুমি ট্রেনে গিয়ে বসলা, একজন বসলো, তুমি একটু ভাব জমানোর জন্য যেই কথাগুলা বলবা। এরপর দেখো বিধেয় বিশেষণ। বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, অর্থাৎ বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে তাদেরকে বিধেয় বিশেষণ বলে। তাহলে বাক্যের অংশ কয়টা? 2টা, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে গিয়া বিধেয়। তো বিধেয়টা হচ্ছে গিয়া শেষে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে শেষে থাকে, অর্থাৎ বাক্যের শেষ প্রান্তে যেটা থাকে। দেখো লোকটা পাগল, এর মধ্যে বিধেয় কোনটা? পাগল। এই পুকুরে পানি ঘোলা, এই জায়গায় বিধেয় কোনটা? ঘোলা। অর্থাৎ শেষ প্রান্তে থাকবে। এখন এমসিকিউ সলভ করো। বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বুঝায়। বিশেষণ কার? বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাণ ইয়া বুঝায়। বিশেষণ হচ্ছে গিয়া, আচ্ছা আমরা এই পর্যন্ত কি আমরা কি এই যে বিশেষণ অনুসর্গতে গেছি, তাহলে এটা হবে না। ক্রিয়া বিশেষণে গেছি, এটা হবে না। এখন তুমি বলবা যে ভাই আমি এক্সামে কিভাবে বুঝবো? তুমি দেখো এর সিরিয়ালই তো হচ্ছে বিশেষ্য সর্বনাম বিশেষণ। তাহলে বিশেষণ কার দোষ গুণ পরিমাণ অবস্থা বুঝায়, বিশেষ্য এবং সর্বনামের হবে, অর্থাৎ যেই দুইটা আমরা পড়ছি। ঠিক আছে? যেই দুইটা আমরা পড়ছি। সবুজ মাঠের উপর আমাদের গ্রামে, এই জায়গায় বিশেষ বাক্যটিতে বিশেষণ পদ কোনটা?
এই জায়গায় মাঠ দ্বারা কি কোনো বিশেষণ বুঝাইছে? এই জায়গায় সবুজ মানে হচ্ছে কি রং বিশেষণ বা বর্ণ বিশেষণ যেটা বুঝাইছে, তাহলে সবুজ হবে। বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটা? বর্ণবাচক মানে রং টাইপের, তাহলে একও হবে না, পাথুরে হবে না, আধা হবে না, লাল। চলন্ত ট্রেন থেকে লাভ দিও না, বাক্যটিতে চলন্ত ওই যে ট্রেন চলছে বা চলন্ত ট্রেন, থামা ট্রেন, স্থির ট্রেন, অবস্থা বোঝায় না, এটা হচ্ছে অবস্থানবাচক। নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? ভাববাচক কি অবস্থা তোমার, ওই ওই টাইপের। তাই এটা তো হচ্ছে গিয়া সময়, এটা হচ্ছে গিয়া পরিমাণ, এটা হচ্ছে গিয়া ওই যে উদ্দেশ্য বিধেয়, এটা হচ্ছে গিয়া কি খুব ভালো খবর। এটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষণ। তারপর তৃতীয় কোন জাতীয় বিশেষণ? জাস্ট একটাই হচ্ছে তোমাদের একটু ঝামেলা করতে পারে, পূরণবাচক বিশেষণ। কোথায় এরা? পূরণবাচক বিশেষণ দেখছো, তৃতীয় চতুর্থতম অর্থাৎ তম থাকবে এবং ইয়া থাকবে, প্রথম দ্বিতীয় তৃতীয় এই টাইপের থাকবে। তৃতীয় কোন জাতের? এটা হচ্ছে পূরণবাচক। কোন রকম কোন ঝামেলা আছে কিনা জানাও। এর মাধ্যমে আমাদের 4টা পরিচ্ছেদ একবারে সলভিং সহ শেষ। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের, হ্যাঁ সবাই তো ক্লিয়ার, এর মাধ্যমে হচ্ছে কি আমাদের ইয়াটা শেষ হইলো, 4টা পরিচ্ছেদ শেষ হলো। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আগামীকাল তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।